আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ছবিতে যে বৃদ্ধ লোকটিকে আপনি দেখতে পাচ্ছেন, এই বৃদ্ধ লোকটি বাংলাদেশের একসময়কার জাদ্রেল একজন সচিব ছিলেন, শিল্প সচিব বলা হয়ে থাকে। প্রয়াত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের উনি সচিব ছিলেন। উনি খুব জাদ্রেল একজন সচিব ছিলেন, নাম আলমগীর ফারুক চৌধুরী। উনি বৈবাহিক সূত্রে যার সাথে আবদ্ধ হয়েছিলেন, তিনি বাংলাদেশের এক বিখ্যাত ধনী মানুষের মেয়ে ছিলেন। বলা হয়ে থাকে মকবুল জুট মিলের মালিক। ওনার ছেলে গত সরকারের আমলে বাংলাদেশ থেকে 200 কোটি টাকা দুবাইয়ে পাচার করেছিলেন এবং ওনার একমাত্র ছেলে, এটা পুরোটাই ওনার আশকারায় হয়েছে। যে বিষয়টি আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে, আজকে চট্টগ্রামের আদালত এই সাবেক সচিব আলমগীর ফারুক চৌধুরী, ওনার স্ত্রী, ওনার মেয়ে, 4 মেয়ে সহ কয়েকজনের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই মামলায় মূলত ওনার বিরুদ্ধে দ্বিতীয়বার গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। এখন এই লোকটির বিষয়টা আমি যখন এই ছবিটা আমি দেখলাম, তখন আমার একটা বিষয় আমাকে খুব নাড়া দিয়েছে। এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ব্যক্তি যত বড় শিক্ষিত মানুষ ছিলেন, তত বড় ওনাদের ভিতরে মনুষ্যত্ব কী পরিমাণ কাজ করেছে জানি না। সারা জীবন কোনো এক পাপের প্রায়শ্চিত্ত করছেন কিনা সেটাও জানি না। মানে মাঝে মধ্যে মনে হয় এই শিক্ষিত মানুষগুলো যদি আসলে শিক্ষিত হতো তাহলে এই সমাজ এরকম হতো না। ওনার ছেলে 200 কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে ওনাদের একটা পারিবারিক কোম্পানি ছিল, নাম ছিল ইউনিভার্সাল ফিনান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। উনি ছিলেন চেয়ারম্যান, ওনার ছেলে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর, আর ওনার ওয়াইফ, ওনার মেয়েরা সবাই মিলে এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এখন এই কোম্পানির যেহেতু পারিবারিক কোম্পানি, ঘরের ড্রয়িং রুমে বসে সিদ্ধান্ত নিতেন, বোর্ড মিটিং। তার শেয়ার হোল্ডার যারা বাইরে ছোট ছোট শেয়ার হোল্ডার ছিল, তাদের কোনো দাম ছিল না। এখানে একজন সংক্ষুব্ধ শেয়ার হোল্ডার চট্টগ্রামের আদালতে একটি মামলা করেছেন। ওনাদের বিরুদ্ধে এখন দুদকে মামলা চলছে। উনি এইভাবে প্রায় কোর্ট বিল্ডিংয়ে যেতে হয়। ওনার মেয়েদের ছবি দেখেন, চট্টগ্রামে এসেছিলেন। ওনারাও আদালতের ধারে ধারে ঘুরতে ঘুরতে ওনারা এখন অসহায়। উনি এবং ওনার ওয়াইফের আশকারাই একমাত্র সন্তান বলে যে সন্তানটির ছবি দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে হামজা আলমগীর। উনি বিয়েই করেছেন তার বন্ধুর মাকে। মানে তার মাথার মধ্যে কি পরিমাণ উদ্ভট চিন্তা, সেই চিন্তাটি তার বাবা মা আগে বুঝতে পারেনি। এই আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরতে চাচ্ছি যে একটা শিল্পপতির মেয়ে, মকবুল জুট মিলের মালিকের মেয়ে, আর একজন সাবেক শিল্প সচিব, ওনাদের একমাত্র ছেলে হওয়ার কারণে ঢাকা শহরে ফিনান্সিয়াল ক্রাইম করেছেন অনেক বড় বড় ফাঁকাফাঁকি ব্যবসার। ঢাকা শহরে যে কি পরিমাণ টাকা উড়ে। গুলশানের নিজস্ব বাড়ি ছিল, ওই বাড়িতে থাকতে পারেন না ওনারা। যে ঠিকানা আদালতে দিয়েছেন, ওই ঠিকানায় পুলিশ তাদেরকে পায় না। এই বয়সে পালিয়ে পালিয়ে থাকতে হয়। ওনাদের বিরুদ্ধে আজকে আদালতে ওয়ারেন্ট ইস্যু করেছে। আবার আমরা অর্থ পাচারের অনেক কাহিনী শুনেছি, এটি একটি ব্যতিক্রমী ঘটনা। এটা হোয়াইট কালার ক্রিমিনাল যাকে বলে, ভদ্রবেশী প্রতারক। এরা নিজের একটা কোম্পানি করেছে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। কোম্পানি করে তারা অভিনব পন্থায় ইনভেস্টমেন্ট নিয়ে বা শেয়ার বিক্রি করে এই টাকা তারা পাচার করেছে। এবং এটা এতই ভয়াবহ যে আমরা মিডিয়াতে দেখেছি প্রায় 158 কোটি টাকা নিয়ে দুবাই পালিয়েছে এমডি। শুধু এটা না, এবং আরও নিউজ দেখলাম যে আত্মসাৎ হওয়া মিউচুয়াল ফান্ডের 235 কোটি টাকা ফেরত দিতে বলেছে। এবং এই ঘটনা ডেইলি স্টার থেকে শুরু করে 170 কোটি টাকা পাচার করেছে ইউএসএফ এর শীর্ষ কর্মকর্তারা। এবং এইভাবে প্রচুর নিউজ হয়েছে। এবং মহামান্য উচ্চ আদালতও এই ব্যাপারে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামের একজন ভুক্তভোগী এই মামলাটা করেছেন। মামলাতে এখানে তাদেরকে আসামি করা হয়েছে। এটা পিবিএ কে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এটা রিপোর্ট এসেছে গত 21/11/24 ইংরেজি তারিখে। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে তদন্ত করে, এবং এটা সমন হয়েছে, আসামিরা আসা নিয়ে ওয়ারেন্ট হয়েছে 16/9/25 ইংরেজি তারিখে। এরপর পেপার গেজেট নোটিফিকেশন হয়েছে, তারা হাজির হয়নি। আমরা পরে দেখতে পেলাম তারা হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেইল নিয়েছে, এবং তারা মহামান্য উচ্চ আদালত তাদেরকে 8 সপ্তাহের অ্যান্টিসিপেটরি বেইল অ্যালাউ করেছে, এবং বলতে লোয়ার কোর্টে গিয়ে
বেল বন্দ দেওয়ার জন্য এবং সারেন্ডার করার জন্য। কিন্তু 8 সপ্তাহ পার হয়ে গেল, তারা বেল বন্দি আর সারেন্ডার করেনি। গত বৃহস্পতিবারে তারা সারেন্ডার করেছিল 4 জন আসামি। সারেন্ডার করলে কি হবে, কিন্তু তারা পরে আমরা যখন তাদের জামিনের ব্যাপারে আপত্তি করলাম, আদালতকে বললাম যে হাইকোর্ট তাদেরকে যে ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশনের মধ্যে তারা হাজির হয়নি, তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে। তখন তারা পালিয়ে গেছে, পিটিশন নিয়ে আবার চলে গেছে টেক ব্যাক করে। আজকে তারা সারেন্ডার করার কথা ছিল, তারা আসেনি। আমরা যেহেতু আদালতকে বলেছি পিটিশন দিয়ে বাদীর পক্ষে যে এই প্রতারক চক্র দেশের বড় ধরনের একটা শত্রু, ন্যাশনাল ইন্টারেস্ট এখানে জড়িত, বিপুল অর্থ তারা পাচার করেছে এবং অনেকে পালিয়ে তারা দুবাই বা সিঙ্গাপুর কোথাও কোথাও আশ্রয় নিয়েছে। এই আসামিগুলো যদি পালিয়ে যায় তাহলে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আদালত সবকিছু পর্যবেক্ষণ করে আমাদের বক্তব্য শুনে আসামিদের বিরুদ্ধে আজকে ফ্রেশ ওয়ারেন্ট জারি করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এখন কথা হচ্ছে, সন্তানরা যে আশকারা পায় এটা কিন্তু একদিনে হয় না। ওনারা ছোটবেলা থেকে যে ছেলেটিকে বিপুল পরিমাণ টাকা খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডিগ্রি নিয়ে এসে একটা পারিবারিক কোম্পানি করে, আবার এই টাকা দুবাইতে, সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে তারা পাচার করেছে বিপুল পরিমাণ টাকা। এখন তাদের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, দুদক থেকে দেখতে পাচ্ছি। আমার একটা সোর্স থেকে আমি এই ভিডিও ফুটেজটি পেয়েছি, তখন আমার নিউজটা করার অ্যাঙ্গেলটা অন্যভাবে চেঞ্জ করে ফেলেছি। আমি মনে করি আমার দর্শকদের জানানো দরকার যে আমরা যেহেতু চট্টগ্রামের ভাষায় কথা বলি, কিন্তু এখানে এই বিষয়টি সারা দেশের মানুষ জানা দরকার। এই কারণে মূলত আমরা প্রমিত বাংলায় বলছি। আমরা একটু আজকে ওনাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ার বিষয়টি আগে ওনাদের পক্ষের আইনজীবীও কি বলছেন তাও একটু শুনে নিই। গতকালকে সারেন্ডার করার পরে 2 জন আসামি ছিলেন, একজন আসামি বাথরুমে পড়ে গিয়ে আহত হয়েছেন। এই জন্য ওনাকে আর সারেন্ডার করানো হয় নাই। আমরা সারেন্ডার দিয়েছিলাম, কিন্তু কোর্টে যখন এপিয়ার হতে পারেন না তখন আমরা ওই ফাইলটা টেক ব্যাক করেছি। টেক ব্যাক করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাদেরকে আজকে সারেন্ডার করাবো। তখন অ্যাকর্ডিং টু দ্য হাইয়ার কোর্টস অর্ডার আমরা আজকে সারেন্ডার করিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে ওইখানে 8 উইকসের জন্য যে বেলটা জামিনটা দিয়েছিলেন, ওই জামিনটা দেখা যাচ্ছে আজকেই 8 উইকস শেষ হয়ে গেছে। ফর দ্যাট রিজন কোর্ট বলতেছে আই এম নট উইলিং টু এন্টারটেইন দিস পিটিশন অ্যাজ বিকজ টাইম অলরেডি বিন এক্সপায়ার্ড। যেহেতু 56 ডেজ আজকে চলে গেছে, ফর দ্যাট রিজন আমি এই পিটিশনটা নিতে পারতেছি না। ওই পিটিশন এন্টারটেইন না করার কারণে আমরা ওই পিটিশনটা আজকে অনারেবল কোর্ট থেকে টেক ব্যাক করছি। এটার লাস্ট ইনিশিয়েটিভটা কি হবে আপনাদের? লাস্ট ইনিশিয়েটিভ কিছু করার সুযোগ নাই, এটা অনারেবল হাইকোর্টের ম্যাটার। অনারেবল হাইকোর্টের যেহেতু অ্যান্টিসিপেটরি বিল, দেয়ার ইজ নো স্কোপ, বাড়ানোর কোনো সুযোগ নেই। হাইকোর্টের ডিরেকশন তারা ভায়োলেট করেছে। ওনারা গতকাল আসছে কিন্তু হ্যাঁ, কিন্তু আসার পরে ন্যাচারাল ডিজাস্টার আছে, প্লাস উনি অসুস্থ ছিলেন, বাথরুমে পড়ে গেছেন, এই জন্য হতে পারে। এটা ফুললি ডিপেন্ড অন অনারেবল হাইয়ার কোর্ট। এখন কি ওনারা আজকে জামিন নেবেন না? আজকে আর জামিন নেওয়া, যেহেতু কোর্ট এন্টারটেইন করতেছে না, সেহেতু আমরা জামিন নেওয়ার কোনো সুযোগই নেই। ওনারা কি এখন আবার ওনারা এখন হাইয়ার কোর্টে যাবেন, অনারেবল হাইয়ার কোর্টে যাবেন। হাইয়ার কোর্ট যে ডিসিশন দেয় সেটা আমরা মাথা পেতে করব। এখন আমার প্রশ্ন আইনি নয়, আমার প্রশ্ন মানবিক, সামাজিক। একটা সন্তান কতটুকু ফেরসাস হলে 81 বছর বয়স্ক বাবা 73 বছর বয়স্ক মাকে আদালতে এভাবে ঘুরাতে পারে? তার তো এত টাকা পয়সা বাইরে পাচার করে কি লাভ হইল? কিছুদিন আগে আমরা দেখেছি শিকদার গ্রুপের একটা ছেলে, এখানে যারা দুর্দণ্ড প্রতাপে চলতো, সেই লোকটা লাশটা পর্যন্ত বাংলাদেশে আনতে পারেনি। তোমরা কী জন্য টাকা এত টাকা পাচার করো? এই লোকটির এখনো পর্যন্ত আপনারা দেখেছেন বাংলাদেশের সব মিডিয়াই মূলত ওনাদের এই সমস্ত করাপশনের নিউজটা করেছেন, টাকা পাচারের নিউজটা করেছেন। এবার আসুন, আমি এই লোকটির কথা বলার কারণ কি, এটা অনেকটা পক্ষপাতমূলক হয়ে যাচ্ছে ওনার পক্ষে। কিন্তু একটা জিনিস আমি বুঝি না, আমি অনেকভাবে ট্রাই করেছি ওনাদের সাথে কথা বলে, ওনার সাথে ব্যক্তিগতভাবে একবার কথা বলেছি। ওনার ভিতরে ন্যূনতম অনুতাপ নেই। উনি চাইলে ওনার ছেলেকে ত্যায্য ঘোষণা করে পত্রিকায় দিতে পারতেন। উনি চাইলে ওনার পত্রিকায় দিয়ে উনি বলে দিতে পারতেন আমাকে ক্ষমা করে দিন, আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। কিন্তু উনি এই পাপ করেছেন, নাকি অতীতে বাংলাদেশের পুরো অর্থনীতির বিরুদ্ধে পাপ করেছিলেন, কোথায় কোথায় কি পাপ করেছিলেন সেটার বিচার হচ্ছে কিনা এই বয়সে এসে, সেই বিচার দেখে যাচ্ছেন কিনা সেটাও আমরা জানি না। কিন্তু এই লোকটির জন্য আসলে মায়া হয়, করুণা হয়। এরা এই সমাজের, এই রাষ্ট্রের
এত বড় জায়গায় থেকে ছেলেদেরকে কি শিখিয়েছেন? টাকা পাচার করা। আজকে বাংলাদেশের বর্তমান সরকার টাকা পাচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছেন। আমি বলি এইসব মানুষদের বয়স্ক বিবেচনায় জামিন দেওয়া হয়তো আদালত দিয়ে দেয় বয়স্ক বিবেচনায়, কিন্তু এদের কোনোভাবে ক্ষমা করা উচিত না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার অপরাধটাই হচ্ছে যে এই বৃদ্ধ বয়সে শাস্তি পাওয়ার উপযুক্ত সময়। বাকিটা আপনারা বুঝে নেন। আশা করি বাংলাদেশের এখানে একজন বাদী হয়তো কিছু টাকা পাবেন, কিন্তু রাষ্ট্রের 200-300 কোটি টাকা এভাবে পাচার করার মানুষগুলোকে কোনোভাবে ক্ষমা করা যায় কি?